Welcome to the National University online class. During this pandemic, I feel proud to be the part of National University online video class lecture as a resource person. Please maintain the health rules. Today, I, Muhammad Hafiz Al-Assad, Assistant Professor, Finance and Banking, Mirpur College, Dhaka under National University. I delivered my lectures for finance and banking subject, BBA program. My course is Financial Management, Lecture 4, and my titles of lecture is Dividend Policy. Now, I delivered my course plan at first. So my course plan is what is dividend? What is dividend policy? Types of dividend policy, factors affecting dividend policy, forms of dividend policy theory such as Walter model, Gordon model, model, and mathematical solution. So at first we discuss what is dividend. A dividend is the share of profit that is distributed to shareholders in the company and the return that shareholders receives for their investments in the company. So এখান থেকে আমরা বলতে পারি যে আসলে ডিভিডেন্ডটা কি। যৌথ মূলধনী কোম্পানি সে যে ব্যবসা করবেন শেয়ারহোল্ডারদের টাকা নিয়ে, সেখান থেকে তারা যেই পরিমাণ মুনাফা অর্জন করবেন সেই মুনাফার একটা পার্ট যখন শেয়ারহোল্ডারদেরকে ডিস্ট্রিবিউট করে তখন সেটাকে বলা হয় ডিভিডেন্ড। এটা শেয়ারহোল্ডারদের বিনিয়োগের উপরে তারা পেয়ে থাকে, সো এটাকে তারা ডিভিডেন্ড হিসাবে কাউন্ট করে। সো the company's management must use the profit to satisfy its various stakeholders, but equity shareholders are given the first preference as they face the highest amounts of risk in the company. এখন কোম্পানি যে মুনাফাটা অর্জন করে এই মুনাফা দিয়ে বিভিন্ন পক্ষকে কোম্পানির বোর্ড অফ ডিরেক্টর বা কোম্পানির ম্যানেজিং কমিটিতে যারা থাকেন তারা বিভিন্ন পক্ষকে সন্তুষ্ট করেন। যেমন ডেট হোল্ডার, তারা প্রত্যাশা করেন তাদের ঋণের সুদ। প্রেফার্ড স্টক হোল্ডার, তারা প্রত্যাশা করে তার বিনিয়োগের উপর মুনাফা। ইত্যাদি বিভিন্ন পক্ষ এই মুনাফার উপর দাবি রাখেন। সো কোম্পানির বোর্ড অফ ডিরেক্টর তারা প্রত্যেক পক্ষকে সন্তুষ্ট রাখার চেষ্টা করেন, কিন্তু ইকুইটি হোল্ডার যারা কোম্পানির মালিক তারাই কিন্তু কোম্পানির সবচেয়ে বেশি ঝুঁকি গ্রহণ করে থাকেন। সো তাদেরকে খুশি করার জন্য তাদের বেশি পরিমাণ মুনাফা প্রদান করা বা ডিভিডেন্ড প্রদান করা এটা প্রত্যাশা করে ইকুইটি হোল্ডার। বাট অন্য পক্ষের দাবি প্রদান করার পরে যদি কিছু থেকে থাকে তাহলে সেটা শেয়ার হোল্ডারদের মাঝে ডিস্ট্রিবিউট করা হয়। তবে সেক্ষেত্রেও কিছু কস্ট থেকে থাকে, সেটা হচ্ছে কোম্পানি যদি ভবিষ্যৎ এক্সপান্ড করতে চায় তাহলে সেক্ষেত্রে ডিভিডেন্ড প্রদান করে না, অর্থাৎ এটাকে রিটেন আর্নিং হিসাবে সংরক্ষণ করে রেখে দিয়ে তারপরে রিইনভেস্ট করার প্রত্যাশা করে। সেটাকে বলা হচ্ছে আবার যদিও ডিভিডেন্ড পলিসি। তাহলে ডিভিডেন্ডটা হলো কি, কোম্পানির অর্জিত মুনাফার যে অংশ শেয়ারহোল্ডারদের মাঝে ডিস্ট্রিবিউট করা হয় সেটাকে মূলত আমরা ডিভিডেন্ড বলে থাকি। এরপরে আসো হোয়াট ইজ ডিভিডেন্ড পলিসি। তাহলে এখন আসো ডিভিডেন্ড পলিসিটা কি। এখন আমরা সেই ডিভিডেন্ড পলিসি নিয়ে আলোচনা করব।
কোম্পানির অর্জিত মুনাফার কত অংশ শেয়ার হোল্ডারদের মাঝে বিতরণ করা হবে, কত অংশ সংরক্ষিত রেখে দেওয়া হবে, বা আদৌ কোনো প্রকার ডিভিডেন্ড প্রদান করা হবে কি হবে না, এই ব্যাপারে কোম্পানির পরিচালনা পর্ষদ যে সিদ্ধান্ত গ্রহণ করে থাকেন, সিদ্ধান্তগুলো নিয়ে থাকেন ডিভিডেন্ডের ব্যাপারে, সেটাকে বলা হবে ডিভিডেন্ড পলিসি। এখন ডিভিডেন্ড পলিসির এটার বাহিরেও আছে যে ডিভিডেন্ড প্রদান করলে প্রতিষ্ঠানের অবস্থান কি হবে, না করলে প্রতিষ্ঠানের অবস্থান কি হবে, ইত্যাদি জিনিস বিবেচনা করা হবে। তাহলে আমরা বলতে পারি এ কোম্পানিজ ডিভিডেন্ড পলিসি dictates the amounts of dividends paid out by the company to its shareholders and the frequency with which the dividends are paid out. When a company makes profit, they need to make a decision on what to do with it. কি করবে সেটাই মূলত ডিভিডেন্ড পলিসি। They can either retain the profits in the company, that means retain earnings on the balance sheet, or they can distribute the money to the shareholders in the forms of dividend. যে তারা কোন প্রক্রিয়ায় যাবে, এটা কি ব্যালেন্স শিটের মধ্যে রিটেন আর্নিংস আকারে সংরক্ষণ করে রেখে দিবে, নাকি শেয়ারহোল্ডারদের মাঝে ডিভিডেন্ড আকারে প্রদান করে দিবেন, এই ব্যাপারে যে সিদ্ধান্তগুলা সেটাকে বলা হচ্ছে ডিভিডেন্ড পলিসি। তাহলে আমরা ডিভিডেন্ড পলিসি সম্পর্কে অবগত হলাম। এখন আসো টাইপস অফ ডিভিডেন্ড পলিসি। ডিভিডেন্ড পলিসির টাইপ। ডিভিডেন্ড পলিসি মূলত বিভিন্ন রকমের হতে পারে, যেমন রেগুলার ডিভিডেন্ড, যে সব সময় ডিভিডেন্ড প্রদান করবে, স্টেবল ডিভিডেন্ড, নির্দিষ্ট হারে ডিভিডেন্ড প্রদান করবেন, ইরেগুলার ডিভিডেন্ড, কখনো দিবে কখনো দিবে না, অ্যান্ড নো ডিভিডেন্ড, কোনো ডিভিডেন্ডে দেবে না। এটা হচ্ছে ডিভিডেন্ড পলিসির প্রকার। যে ডিভিডেন্ডটা এটা বিভিন্ন রকমের হয়, রেগুলার ডিভিডেন্ড, স্টেবল ডিভিডেন্ড, ইরেগুলার ডিভিডেন্ড অ্যান্ড নো ডিভিডেন্ড। এখন আমরা এই জিনিসগুলা ওয়ান বাই ওয়ান ডিসকাস। সো আসো সেই ডিসকাসগুলো কি। সো ইরেগুলার, ফার্স্ট ওয়ান রেগুলার ডিভিডেন্ড পলিসি। তাহলে রেগুলার ডিভিডেন্ড পলিসি কি? এটা হচ্ছে প্রত্যেক বছরে ডিভিডেন্ড প্রদান করে যাবেন, অর্থাৎ কোম্পানিতে প্রফিট হলেও ডিভিডেন্ড দিবে, প্রফিট না হলেও ডিভিডেন্ড দিবে। এটাই হচ্ছে তোমার রেগুলার ডিভিডেন্ড পলিসি। কোম্পানিতে মুনাফা অর্জিত হলেও দিবে, না হলেও দিবে। এখন প্রশ্ন হচ্ছে, হলে তো বুঝলাম আমরা যে ডিভিডেন্ড দেওয়া যাবে, যে মুনাফার একটা পার্ট আমরা ডিভিডেন্ড আকারে প্রদান করলাম। এখন প্রশ্ন হচ্ছে, যদি মুনাফা না অর্জিত হয় তাহলে কিভাবে দিবে? সেক্ষেত্রে কোম্পানি প্রিভিয়াস ইয়ারে যখন হাই প্রফিট অর্জন করে, ওই প্রফিটের একটা পোর্শন রেগুলার প্রফিট হিসেবে প্রদান করলেন, বাকি অংশ কোম্পানিতে রেখে দিবেন, যেখান থেকে ভবিষ্যতে যেই বছরে মুনাফা অর্জিত না হয় সেই সময় যাতে দেওয়া যায়। তাই আমরা এটাকে বলতে পারি, আন্ডার দ্য রেগুলার ডিভিডেন্ড পলিসি দ্য কোম্পানি পেজ আউট ডিভিডেন্ডস টু ইটস শেয়ার হোল্ডার্স এভরি ইয়ার। কোম্পানি প্রত্যেক বছর ডিভিডেন্ড দিবে। ইফ দ্য কোম্পানি মেক্স অ্যাবনর্মাল প্রফিট, যদি কোম্পানি অ্যাবনর্মাল প্রফিট অর্জন করে, দ্যাট মিন্স ভেরি হাই প্রফিটস, the excess profit will not distribute to the shareholders but are withheld by the companies as retained earnings. Company তে এটা retained earnings হিসেবে রেখে দিবে। If the company makes loss, the shareholders will still be paid a dividend under the policy. তাহলে হলো কি, রেগুলার ডিভিডেন্ড পলিসি হচ্ছে প্রত্যেক বছরে ডিভিডেন্ড দিবে, কোম্পানির অর্জিত মুনাফা অর্জিত হলেও দিবে, যদি অর্জন করা সম্ভব না হয় বা লস হয় সেই বছরেও কোম্পানির শেয়ার হোল্ডারদেরকে ডিভিডেন্ড প্রদান করবেন। এই ধরনের ক্ষেত্রে যারা রিটায়ার্ড পারসন তারা এই ধরনের মুনাফা প্রত্যাশা করে। রিটায়ার্ড পারসন কেন প্রত্যাশা করেন? কারণ সে রিটায়ারমেন্টের যে ফ্যাসিলিটিটুকু পায়
সেই টাকা যদি ব্যাংকে রেখে দেয় তাহলে সেই ক্ষেত্রে সুদ পায়, কিন্তু অনেক পার্সন এটা প্রত্যাশা করে না। সো তারা কোম্পানিতে বিনিয়োগ করার প্রত্যাশা করেন, কারণ কোম্পানিতে বিনিয়োগ করলে সেখান থেকে মুনাফা পাওয়া যাবে। মুনাফা যেহেতু নির্দিষ্ট হারে না, এটা উঠানামা করে, তাই এটাকে সুদ হিসেবে কাউন্ট করা হয় না। এই রেসপেক্টে তারা কোম্পানিতে বিনিয়োগ করে আর কোম্পানি থেকে রেগুলার ডিভিডেন্ড প্রত্যাশা করে। সো আমরা রেগুলার ডিভিডেন্ড সম্পর্কে বুঝলাম। দেন স্টেবল ডিভিডেন্ড পলিসি। এখন এইটা কি? স্টেবল ডিভিডেন্ড পলিসি আর রেগুলার ডিভিডেন্ড পলিসি দুইটা প্রায় কাছাকাছি। স্টেবল ডিভিডেন্ড পলিসিতে হচ্ছে একটা নির্দিষ্ট হারে ডিভিডেন্ড প্রদান করা হবে। ডিভিডেন্ড দিবে কিন্তু সেটা নির্দিষ্ট হারে। রেগুলারের মধ্যে প্রত্যেক বছরই ডিভিডেন্ড দিবে, মুনাফা অর্জিত হোক বা না হোক। কিন্তু স্টেবলের ক্ষেত্রে হচ্ছে মুনাফা দিবে কিন্তু একটা নির্দিষ্ট হারে। কোম্পানি যদি আনএক্সপেক্টেড গেইন করে তাহলেও তাকে নির্দিষ্ট হারে প্রদান করবে, আর যদি নরমাল প্রফিট করে থাকে তাহলেও তাকে নির্দিষ্ট হারে প্রদান করবেন। তাহলে আমরা এটাকে এইভাবে বলতে পারি, আন্ডার দ্য স্টেবল ডিভিডেন্ড পলিসি the percentage of profit paid out as dividend is fixed। যে নির্দিষ্ট হারে প্রদান করবে, প্রফিটের একটা নির্দিষ্ট পার্সেন্টেজ তারা ডিভিডেন্ড আকারে প্রদান করবে, এটা হলো স্টেবল ডিভিডেন্ড। ফর এক্সাম্পল, if a company sets the payout ratio at 6%, payout ratio at 6%, এখন প্রশ্ন হচ্ছে what is payout? পেআউট মানে হচ্ছে ডিভিডেন্ড পেআউট, অর্থাৎ তুমি যা অর্জন করবা তার মাস থেকে 6% ডিভিডেন্ড দিবে, বাকি 94% রিটেইন আর্নিং হিসাবে সংরক্ষণ করে রেখে দেওয়া হবে। ইট ইজ কল্ড পেআউট, ডিভিডেন্ড পে আউট। ইট ইজ দ্য পার্সেন্টেজ অফ প্রফিট দ্যাট উইল বি পেইড আউট রিগার্ডলেস অফ দ্য অ্যামাউন্টস অফ প্রফিট আর্নড ফর দ্য ফাইন্যান্সিয়াল ইয়ার। মানে সংশ্লিষ্ট আর্থিক বছরে তুমি যে পরিমাণ অর্জন করবা মুনাফা, তার 6% তোমাকে ডিভিডেন্ড প্রদান করা হবে। এটা হলো স্টেবল ডিভিডেন্ড পলিসি। সো whether a company makes 1 million or 1 lakh, a fixed dividend will be paid out. Investing in a company that follows such a policy is risky for investor as the amounts of dividend fluctuates with the levels of profit. Shareholders face a lot of uncertainty as they are not sure of the exact dividend they will receive. মানে আসলে তারা জানে না যে সে কতটুকু ডিভিডেন্ড গ্রহণ করবে, কারণ প্রফিট কি পরিমাণ হবে কি পরিমাণ হবে না এটা তো কেউ জানে না। তাহলে সেক্ষেত্রে এটা একটা রিস্কি। তাহলে স্টেবল ডিভিডেন্ড পলিসি, এটা হারটা ফিক্সড, কিন্তু প্রফিট যদি অর্জিত হয় সেই প্রফিটের একটা পার্সেন্ট তারা ডিভিডেন্ড আকারে প্রদান করবেন, আর যদি প্রফিট অর্জিত না হয় তাহলে সেক্ষেত্রে পাবে না। কিন্তু রেগুলার ডিভিডেন্ডের ক্ষেত্রে প্রফিট অর্জিত হলেও পাবে, অর্জিত না হলেও পাবে। তাহলে আমরা রেগুলার ডিভিডেন্ড এন্ড স্টেবল ডিভিডেন্ড এটা সম্পর্কে জানলাম। এরপরে আসো আমাদের ইরেগুলার ডিভিডেন্ড পলিসি। তাহলে হোয়াট ইজ ইরেগুলার ডিভিডেন্ড পলিসি? ইরেগুলার এখান থেকে আমরা বুঝতে পারতেছি যে কখনো ডিভিডেন্ড পাবে, কখন ডিভিডেন্ড পাবে না। অর্থাৎ কোম্পানির যারা বোর্ড অফ ডিরেক্টরস বা পরিচালনা পর্ষদে যারা থাকবেন তারা যদি মনে করে যে কোম্পানির শেয়ার হোল্ডার ডিভিডেন্ড পাবে তাহলে পাবে, আর যদি কোম্পানির শেয়ার হোল্ডার ডিরেক্টররা মনে করেন যে পাবে না তাহলে পাবে না। এখন কেন ডিরেক্টররা এই প্রত্যাশা করবেন? কারণ যেহেতু শেয়ার হোল্ডাররা কোম্পানি মালিক, তাহলে ডিরেক্টররা কেন এই প্রত্যাশা করবেন? যদি ডিরেক্টররা দেখেন কোম্পানির ভবিষ্যৎ অবস্থান ভালো, তাহলে তারা প্রফিটের যে অংশ ডিভিডেন্ড আকারে প্রদান করতেন সেটাকে তারা রিইনভেস্ট করবেন। সো ফার্মের অবস্থা রেইজ হবে, ফান্ড রেইজ করবে, প্রতিষ্ঠানের অবস্থান ভালো হবে, গুডউইল সৃষ্টি হবে। আর সেই ক্ষেত্রে কোম্পানির বোর্ড অফ ডিরেক্টর তারা সিদ্ধান্ত গ্রহণ করবেন যে ডিভিডেন্ড প্রদান করবেন না। কিন্তু
যদি দেখেন যে না এটা এক্সপান্ড করা সম্ভব না, অর্থাৎ মুনাফা সেরকম অর্জিত হবে না, তখন তারা শেয়ার হোল্ডারদের মাঝে ডিভিডেন্ড ডিস্ট্রিবিউট করে দিবেন। এটা হচ্ছে ইরেগুলার ডিভিডেন্ড পলিসি। এখন কোন সময় মার্কেটের অবস্থান ভালো থাকে আর কোন সময় খারাপ থাকে এটা তো বলা মুশকিল। সো এই কারণে আমরা এটাকে এইভাবে বলতে পারি, আন্ডার দ্য ইরেগুলার ডিভিডেন্ড পলিসি দ্য কোম্পানি ইজ আন্ডার নো অব্লিগেশন টু পে ইটস শেয়ার হোল্ডার্স। কোনো যদি দায় না থাকে তাহলে সেক্ষেত্রে তারা দেবেন। অ্যান্ড দ্য বোর্ড অফ ডিরেক্টরস ক্যান ডিসাইডস হোয়াট টু ডু উইথ দ্য প্রফিট। তারা প্রফিট কি করবেন এটা সিদ্ধান্ত গ্রহণ করবেন। ইফ দে মেক অফ নর্মাল প্রফিট in a certain year, they can decide to distribute it to the shareholders or not pay out any dividends at all and instead keep the profit for business expansion and future projects. তাহলে কোম্পানির যদি কোনো প্রকার অব্লিগেশনস, দ্যাট মিন্স দায় যদি পরিশোধ করতে হয় তাহলে এটা রেখে দিবেন দায় পরিশোধের জন্য, আর যদি তা না থাকে তাহলে শেয়ার হোল্ডারদের মাঝে ডিস্ট্রিবিউট করবেন। এটা বাহিরেও কোম্পানি যদি দেখে যে বোর্ড অফ ডিরেক্টর যদি দেখে তাদের বিজনেসটাকে তারা এক্সপান্ড করতে পারবে বা ফিউচারে কোনো প্রজেক্ট গ্রহণ করতে পারবেন বা সেরকম অপরচুনিটি তাদের কাছে আছে, তখন বোর্ড অফ ডিরেক্টরস সিদ্ধান্ত নেবেন অর্জিত প্রফিটের কোনো অংশ শেয়ার হোল্ডারদেরকে ডিভিডেন্ড আকারে প্রদান করা হবে না। এইটা রিইনভেস্টের কাজে ব্যবহার করা হবে। সো ইরেগুলার ডিভিডেন্ড এটা আমরা বুঝলাম যে এটা কখনো পাবে কখনো পাবে না। দেন আসো নো ডিভিডেন্ড পলিসি, অর্থাৎ কোনো ডিভিডেন্ড এক্ষেত্রে প্রদান করা হবে না। তার মানে কোম্পানি যদি রেসফুল ফার্ম হয়, যে তার প্রতিষ্ঠানের অবস্থান ভালো, এটা তার অবস্থানটা ভালো, ডে বাই ডে ইনক্রিজ করতেছে, গ্রোয়িং ফার্ম এটা, সেই ক্ষেত্রে কোম্পানির বোর্ড অফ ডিরেক্টর তারা প্রত্যাশা করবে শেয়ার হোল্ডারদেরকে অর্জিত প্রফিটের কোনো অংশ ডিভিডেন্ড আকারে প্রদান করবে না। এতে প্রতিষ্ঠানের জন্য ভালো, প্রতিষ্ঠানের শেয়ার হোল্ডারদের শেয়ার প্রাইস অ্যাপ্রিসিয়েট করবে, বৃদ্ধি পাবে, অ্যাসেট ভ্যালু বৃদ্ধি পাবে। সো শেয়ার হোল্ডারদের কোনো লস নেই, তারা নগদ টাকা পাচ্ছে না কিন্তু তাদের অ্যাসেট ভ্যালু বৃদ্ধি পাচ্ছে, এই কারণে তারাও হতাশ না। সো আমরা এটাকে এইভাবে বলি, আন্ডার দ্য নো ডিভিডেন্ড পলিসি দ্য কোম্পানি ডাজ নট ডিস্ট্রিবিউট ডিভিডেন্ড টু শেয়ার হোল্ডার্স। ইট ইজ বিকজ এনি প্রফিট আর্ন is retained and reinvest into the business for future growth. Companies that don't give out dividend are constantly growing and expanding, and shareholders invest in them because the value of company's stock appreciates. For the investor, the share price appreciation is more valuable than a dividend payout. তাহলে আমরা নো ডিভিডেন্ড এটা সম্পর্কে জানলাম যে শেয়ার হোল্ডারকে যদি ডিভিডেন্ড না প্রদান করে, সো এই ডিভিডেন্ডটা কে তারা রিইনভেস্ট করবে, এতে কোম্পানির সম্পদ বৃদ্ধি পাবে, দ্যাট মিন্স শেয়ার হোল্ডারদের ওয়েলথ ম্যাক্সিমাইজ হবে, ওয়েলথ বৃদ্ধি পাবে। সো এরপরে আসো ফ্যাক্টর এফেক্টিং ডিভিডেন্ড পলিসি, কি কি ফ্যাক্টর এখানে বিদ্যমান। সো ওগুলো হচ্ছে শেয়ার হোল্ডার্স এক্সপেকটেশন, ক্যাশ ডিভিডেন্ড আর এক্সপেক্টেড বাই লো ইনকাম গ্রুপস। লো ইনকাম গ্রুপ তারা মূলত ক্যাশ ডিভিডেন্ড প্রত্যাশা করে। অ্যান্ড রিটায়ার্ড পার্সোনেল, এবং রিটায়ার্ড পার্সোনেল তারাও কিন্তু ক্যাশ ডিভিডেন্ডটাই প্রত্যাশা করে। But rich shareholders and institutional shareholders prefer more bonus share and right share. তাতে তাদের সম্পদ বৃদ্ধি পাবে। Legal rules, the legal rules provide that dividends must be paid from earnings, either from the current year's earnings or from first year's earnings as reflected
in the balance sheets accounts retained earning, যেটা আমরা রিটেন আর্নিং এ শো করি। Then liquidity position. Profits held as retained earnings are generally invested in assets required for the conduct of the business, so need to pay debt. It can refund the debt at maturity by replacing it with another forms of securities, or it can make provisions for paying off the debt. These will generally require the retention of earnings. তাহলে এইসব আমরা ফ্যাক্টরস গুলো খুঁজে পাই। এটার বাহিরেও তোমার ফ্যাক্টরস আছে, যেমন রেস্ট্রিকশনস ইন ডেট কন্ট্রাক্ট। ডেট কন্ট্রাক্টের মধ্যে কিছু রেস্ট্রিকশন থাকে, যে ডিভিডেন্ড প্রদান করা যাবে না, আগে তাদের অর্থ পরিশোধ করতে হবে। ট্যাক্স পজিশন অফ স্টক হোল্ডার্সের ট্যাক্স পজিশনের ক্ষেত্রে এটা একটা প্রভাব পড়ে। ইনভেস্টমেন্টস অপরচুনিটিস, বিভিন্ন অপরচুনিটিগুলো আসে, কিন্তু সেই ক্ষেত্রে আমরা এই ডিভিডেন্ড পলিসির প্রভাবটা দেখি, যে যদি কোম্পানি প্রত্যেক বছরে নির্দিষ্ট হারে ডিভিডেন্ড দেয়, তাহলে সেক্ষেত্রে আমরা কি পরিমাণ মুনাফা পাবো, কি পরিমাণ মুনাফা দিবে, এই ধরনের প্রভাব সেখানে বিদ্যমান থাকে। দেন লিকুইডিটি অ্যান্ড প্রফিটেবিলিটি। তাহলে ডিভিডেন্ড পলিসির আরেকটা প্রভাব বা ফ্যাক্টরস এই লিকুইডিটি অ্যান্ড প্রফিটেবিলিটি, এটার উপর নির্ভর করে। সো আমরা এই ফ্যাক্টরগুলো সম্পর্কে অবগত হলাম। আশা করি আমরা এই ফ্যাক্টরগুলা দেখে বুঝবো। দেন এরপরে আসো ফর্মস অফ ডিভিডেন্ড। ডিভিডেন্ড বিভিন্ন রকমের হতে পারে, এখন সেই রকমগুলো সম্পর্কে আমরা আলোচনা করব। ফর্মস অফ ডিভিডেন্ড, যেমন ক্যাশ ডিভিডেন্ড, মুনাফার একটা অংশ শেয়ার হোল্ডারদেরকে প্রদান করা হবে। এখন এই প্রদানটা আমরা নগদে দিতে পারি, অথবা শেয়ারের মাধ্যমে দিতে পারি, অথবা অন্য মাধ্যমে আমরা দিতে পারি। এটাই হচ্ছে তোমার ফর্মস অফ ডিভিডেন্ড। আমরা এই ফর্মস অফ ডিভিডেন্ডটাকে লক্ষ্য করলে আমরা দেখি এখানে 4টা ভাগে বিভক্ত। যেমন ফার্স্ট ওয়ান ক্যাশ ডিভিডেন্ড, মানে নগদে আমরা ডিভিডেন্ডটা প্রদান করব নগদ টাকায়। দেন স্টক ডিভিডেন্ড, এটা শেয়ারের মাধ্যমে আমরা ডিভিডেন্ডটা প্রদান করব। স্টক ডিভিডেন্ডস, এটা শেয়ারের মাধ্যমে। এখন এই শেয়ার বোনাস শেয়ার, এটাকে আমরা বলি বোনাস শেয়ার। সো এই বোনাস শেয়ারের মাধ্যমে এটা প্রদান করবেন। দেন আসো বন্ড ডিভিডেন্ড, বন্ডের মাধ্যমে ডিভিডেন্ডটা প্রদান করবে, অর্থাৎ নগদ টাকা বা শেয়ারের মাধ্যমে না দিয়ে এটাকে বন্ড, ভবিষ্যতে রিপেয়েবল হবে। দেন প্রপার্টি ডিভিডেন্ড, এটা কি, এটা সম্পদের মাধ্যমে ডিভিডেন্ড দিব, অর্থাৎ কোম্পানি সরাসরি নগদ টাকা না প্রদান করে তাদের জন্য কোনো সম্পদ এটা পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করবেন, এটা একটা ডিভিডেন্ড। এখন আমরা এই জিনিসগুলো নিয়ে আলোচনা করব। ফার্স্ট ওয়ান ক্যাশ ডিভিডেন্ড। তাহলে আসো, হোয়াট ইজ ক্যাশ ডিভিডেন্ড? ক্যাশ ডিভিডেন্ড সেটা থেকে বোঝা যায়, এখান থেকে বোঝা যাচ্ছে যে ভাগ থেকে বোঝা যাচ্ছে ক্যাশ মানে নগদ, নগদ টাকায় ডিভিডেন্ড প্রদান করা হবে। অর্থাৎ মুনাফার যে অংশটা শেয়ার হোল্ডারদেরকে আমরা ডিভিডেন্ড আকারে প্রদান করব, সেটা যদি আমরা নগদ টাকায় প্রদান করি, তখন সেটাকে বলা হবে ক্যাশ ডিভিডেন্ড। যেমন একটা কোম্পানি বলল যে তারা 10% ক্যাশ ডিভিডেন্ড প্রদান করবেন নগদ টাকায়। এখন কোম্পানির ফেস ভ্যালু যদি একটা শেয়ারের 1000 টাকা হয়, তাহলে তার জন্য 10% মানে 100 টাকা ডিভিডেন্ড প্রদান করবে। এখন এই টাকাটা তার ব্যাংক অ্যাকাউন্টসে পাঠিয়ে দিতে পারে, অথবা চেকের মাধ্যমে তার বরাবর পাঠিয়ে দিতে পারে। তবে নর্মালি এক্ষেত্রে বিও অ্যাকাউন্টসের মাধ্যমে তার টাকা তার ক্যাশ অ্যাকাউন্টসে পাঠিয়ে দেওয়া হয়। তাহলে এটা হচ্ছে তোমার ক্যাশ ডিভিডেন্ড। এই ক্যাশ ডিভিডেন্ডকে আমরা এইভাবে বলতে পারি যে এই ক্যাশ ডিভিডেন্ড ইজ এ পেমেন্টস মেড বাই এ কোম্পানি আউট অফ ইটস আর্নিংস টু ইনভেস্টর্স ইন দ্য ফর্ম অফ ক্যাশ। যদি ইনভেস্টরকে তারা এটা নগদে প্রদান করে থাকেন, তখন সেটাকে বলা হবে ক্যাশ ডিভিডেন্ড। দেন আসো স্টক ডিভিডেন্ড। এখন এই স্টক ডিভিডেন্ড কি, এটা যদি শেয়ারের মাধ্যমে প্রদান করা হয়, যদি শেয়ারের মাধ্যমে প্রদান করা হয়, তো সচরাচর আমরা এটাকে বলে থাকি যে বোনাস শেয়ার।
আমরা এটাকে বলে থাকি বোনাস শেয়ার। এখন এই বোনাস শেয়ারটা কি? বলা হলো যে আমার হাতে মনে করো 10টা শেয়ার আছে, এখন কোম্পানি বললো 10% স্টক ডিভিডেন্ড টু বি পেইড, তোমাকে 10% স্টক ডিভিডেন্ড প্রদান করা হবে। এখন 10% যদি স্টক ডিভিডেন্ড আমাকে প্রদান করা হয়, তাহলে 10টা শেয়ারের 10% মানে হচ্ছে আমার একটা শেয়ার। দ্যাট মিনস আমার বিও অ্যাকাউন্টসে আমার 11টা শেয়ার হয়ে যাবে। কোম্পানি যদি আমাকে 10% স্টক ডিভিডেন্ড প্রদান করে, তাহলে আমার 11টা শেয়ার হয়ে যাবে। সো এটাকে বলা হচ্ছে স্টক ডিভিডেন্ড। শেয়ারের পশ্চাতে শেয়ার প্রদান করা হবে, তাই আমরা এটাকে এইভাবে বলতে পারি, এ স্টক ডিভিডেন্ড is an increase the number of shares of a company with the new shares being given to shareholders। তাহলে বলা হচ্ছে কি যে একটা নতুন শেয়ার প্রদান করা হবে তার শেয়ার হোল্ডার্সকে, তখন সেটাকে বলা হবে স্টক ডিভিডেন্ড। আমাদের দেশে এটাকে বোনাস শেয়ার হিসাবে বলা হয়। যদি এই বোনাস শেয়ার প্রদান করলে শেয়ার হোল্ডারের অবস্থার কোনো পরিবর্তন হয় না। বোনাস শেয়ার যখন প্রদান করবে শেয়ার হোল্ডারের অবস্থার কোনো পরিবর্তন হয় না, শুধুমাত্র তার এক জায়গার ফান্ড অন্য জায়গায় রিঅ্যাডজাস্ট হবে কোম্পানির বুকস অফ অ্যাকাউন্টসে। অর্থাৎ আগে যেই টাকা ক্যাপিটাল অ্যাকাউন্টে ছিল, রিটেন আর্নিং এ ছিল, সেটা এখন ক্যাপিটাল অ্যাকাউন্টে অ্যাডজাস্ট হবে। যেই টাকা রিটেন আর্নিংস এর মধ্যে ছিল সেটা ক্যাপিটাল অ্যাকাউন্টে অ্যাডজাস্ট হবে। সেক্ষেত্রে তোমার ফেস ভ্যালুর সাথে ফেস ভ্যালুর অ্যামাউন্টস এবং অতিরিক্ত মার্কেট ভ্যালু এবং ফেস ভ্যালুর অতিরিক্ত অংশটা এডিশনাল পেইড অফ ক্যাপিটালের সাথে সংযুক্ত হয়ে তোমার রিঅ্যাডজাস্ট হবে। তাহলে কোম্পানির টোটাল বুকস অফ অ্যাকাউন্টস এর কোনো পরিবর্তন হয় না এই স্টক ডিভিডেন্ড পে করলে। তাহলে আমরা ক্যাশ ডিভিডেন্ড এন্ড স্টক ডিভিডেন্ড দুইটাই বুঝলাম। 3 নম্বরে আসো, বন্ড ডিভিডেন্ড। যখন এটা বন্ডের মাধ্যমে তোমার এই ডিভিডেন্ডটা প্রদান করা হয় নগদের পরিবর্তে বন্ডের মাধ্যমে, তখন সেটাকে বলা হবে বন্ড ডিভিডেন্ড। যেটা বন্ড আকারে প্রদান করবেন, অর্থাৎ কোম্পানির হাতে তখন টাকা যদি না থাকে, তখন তুমি যেই পরিমাণ ডিভিডেন্ড পাবা সেই সমপরিমাণ টাকার বন্ড বা ঋণপত্র কোম্পানি ইস্যু করবেন। দেন যতদিন পর্যন্ত তোমার ডিভিডেন্ডের অর্থ পরিশোধ করতে না পারবে, ততদিন পর্যন্ত কোম্পানি বন্ডের এগেইনস্টে তোমাকে সুদ প্রদান করবেন এবং নির্দিষ্ট সময় পরে ওই বন্ডের টাকা রিপে করবেন। দ্যাট মিনস তোমার ডিভিডেন্ডের টাকা তোমাকে প্রদান করবেন। তাহলে এটাকে বলা হচ্ছে বন্ড ডিভিডেন্ড। সো আমরা এটাকে এইভাবে বলতে পারি, এ ডিভিডেন্ড ডিস্ট্রিবিউশন দ্যাট is paid to shareholders in the forms of a bond instead of cash। ক্যাশের পরিবর্তে যদি বন্ডের মাধ্যমে এটা প্রদান করা হয়, তখন এটাকে বলা হবে বন্ড ডিভিডেন্ড। তাহলে আশা করি আমরা বন্ড ডিভিডেন্ডটা বুঝতে পারলাম। দেন লাস্ট ওয়ান, প্রপার্টি ডিভিডেন্ড। প্রপার্টি মানে কি? সম্পদের মাধ্যমে যখন প্রদান করা হবে, প্রপার্টির মাধ্যমে যখন ডিভিডেন্ড প্রদান করা হবে, তখন সেটাকে প্রপার্টি ডিভিডেন্ড বলা হবে। এখন আসলে সম্পদের মাধ্যমে কিভাবে ডিভিডেন্ড প্রদান করেন, এটা আবার কিভাবে? এটা হচ্ছে কোম্পানির নগদ টাকা বা স্টক এগুলোর মাধ্যমে প্রদান না করে তোমার জন্য কিছু গিফট প্রোডাক্ট গিফট হিসেবে পাঠিয়ে দিল। তখন এই গিফটে আসলে গিফট না, সেটা তোমার জন্য হবে তোমার ডিভিডেন্ড। সেটা তোমার জন্য ডিভিডেন্ড। আমরা অনেক সময় দেখি এজিএম গুলাতে কোম্পানি এজিএম কল করেছে কিন্তু কোনো ডিভিডেন্ড দিলেন না। যারা সম্মানিত শেয়ার হোল্ডার সেখানে উপস্থিত হন, তাদেরকে কোম্পানি একটা হাতে কিছু প্রোডাক্ট ধরিয়ে দেন, যদিও এটা ডিভিডেন্ড না। এখন এটা যদি সকল শেয়ার হোল্ডারদের দোরগোড়ায় পৌঁছিয়ে দিতেন ওই গিফটটুকু, তখন সেটাকে কোম্পানি বলতে পারতো এটা প্রপার্টি ডিভিডেন্ড। সো আমরা এই প্রপার্টি ডিভিডেন্ডকে বলি property dividends refers to a dividend paid to the investors in the forms of assets, not cash. For example, a company may decide to send its products to the investor as a dividend. The issuers calculates the dividend at their fair market value of the product sent. Property dividends are alternative to cash and stock dividend. These types of
payout is not as common as the cash dividends and regular dividend. সো তাহলে কি দাঁড়ালো, এটা প্রপার্টি ডিভিডেন্ডটা আমরা নগদ টাকায় বা স্টকের মাধ্যমে সরাসরি প্রদান করি না, এটা আমরা কিছু প্রোডাক্ট তাদেরকে প্রদান করি। তবে যে শেয়ার হোল্ডার যতটুকু ক্যাশ বা স্টক ডিভিডেন্ড পাওয়ার কথা ঠিক সমপরিমাণ অ্যামাউন্টের প্রোডাক্ট তাদেরকে প্রদান করা হয় মার্কেট রেট অনুযায়ী। এটা আসলে তেমন একটা প্রচলিত ফর্ম না, এটা খুব কম ইউজ করা হয়। সো আমরা ডিভিডেন্ডের ফর্মস সম্পর্কে জানলাম। এরপরে আসো ডিভিডেন্ড পলিসি থিওরি। ডিভিডেন্ড পলিসি থিওরি, ডিভিডেন্ড পলিসি থিওরিকে প্রধানত দুই ভাগে ভাগ করা হয়, একটা হলো রিলেভেন্স থিওরি আর একটা ইররিলেভেন্স থিওরি। এখন রিলেভেন্স থিওরি, এটার মাঝে কি করা হয়, রিলেভেন্স থিওরি যারা প্রদান করেছেন তারা বলতেছেন যে ডিভিডেন্ড ডিসিশনের ক্ষেত্রে রিলেভেন্স থিওরি ভ্যালু অফ ফার্মকে এফেক্ট করে। আর ইররিলেভেন্স থিওরির মধ্যে বলা হচ্ছে যে এই ডিভিডেন্ড প্রদান বা ডিভিডেন্ড ডিসিশন ভ্যালু অফ ফার্মকে কোনো প্রভাব পড়ে না, ভ্যালু অফ ফার্মের উপর কোনো প্রভাব পড়ে না। অর্থাৎ ডিভিডেন্ড দিলেও ভ্যালু অফ ফার্মের কোনো প্রভাব নাই, ডিভিডেন্ড না দিলেও কোনো এফেক্ট নাই। এটা ইররিলেভেন্স থিওরির মধ্যে বলা হচ্ছে। বাট রিলেভেন্স থিওরির মধ্যে বলা হচ্ছে যে এটা ভ্যালু অফ ফার্মকে প্রভাবিত করে। তাহলে এটাকে আমরা এইভাবে বলি যে রিলেভেন্স থিওরি হুইচ কনসিডার দ্য ডিভিডেন্ড ডিসিশন টু বি relevant as it affects the value of firm. Or irrelevant theory which consider dividend decision to be irrelevant as it does not affect the value of firm. এখন এই রিলেভেন্ট থিওরি কারা দিয়েছেন, এখানে দুইজন অর্থনীতিবিদ ওয়াল্টার্স এন্ড গর্ডন, এখানে দুইটা মডেল প্রদান করেছেন, ওয়াল্টার মডেল এন্ড গর্ডন মডেল। এবং ইররিলেভেন্স থিওরির মাঝে দুইটা মডেল বিদ্যমান, মডিগিলিয়ানি এন্ড মিলার মডেল এন্ড ট্রেডিশনাল অ্যাপ্রোচ। ট্রেডিশনাল অ্যাপ্রোচ, তবে ট্রেডিশনাল অ্যাপ্রোচটা আমাদের এখানে সচরাচর প্রয়োগযোগ্য না, আমাদের এখানে মডিগিলিয়ানি এন্ড মিলার অ্যাপ্রোচটাই বেশি প্রচলিত। সো আমরা এখন এই থিওরিগুলো নিয়ে আলোচনা করি। সো আসো রিলেভেন্স থিওরি, যেখানে ভ্যালু অফ ফার্ম এর উপর প্রভাব বিস্তার করবে। সো রিলেভেন্স থিওরির মধ্যে ফার্স্ট থিওরি প্রদান করেছেন ওয়াল্টার মডেল। সো প্রফেসর জেমস ই ওয়াল্টার, তিনি এই মডেলের প্রবক্তা। উনি বলতেছেন যে ফার্মের কস্ট এবং রিটার্ন, এটার উপর একটা ফার্মের ভ্যালু নির্ভর করবে। এখন এই ভ্যালুটা নির্ভর করার জন্য উনি একটা ফার্মকে তিনটা ভাগে বিভক্ত করেছেন। একটা হচ্ছে গ্রোথ ফার্ম, দুই নরমাল ফার্ম, তিন ডিক্লাইন ফার্ম। সো আমরা যদি ওনার তথ্য অনুযায়ী শুনতে যাই তাহলে হচ্ছে ওয়াল্টার মডেল এইভাবে বলতেছেন যে অ্যাকর্ডিং টু ওয়াল্টার মডেল অনুযায়ী given by the Professor James E. Walter, the dividend are relevant and have a bearing on the firm's share price. Walter model shows the clear relationship between the return on investments or internal rate of return and cost of capital, এটার উপর নির্ভর। সো এখন এই ওয়াল্টার বলতেছেন যে একটা ফার্মের তিনটা কন্ডিশন, সে কন্ডিশন কি, গ্রোথ ফার্ম, নরমাল ফার্ম এন্ড ডিক্লাইন ফার্ম। তাহলে আসো গ্রোথ ফার্ম কোনটা। গ্রোথ ফার্মটা হচ্ছে যেখানে আর বড়, আর মিন্স রেট অফ রিটার্ন, আর কে ছোট, দ্যাট মিন্স কস্ট অফ ইকুইটি। আর বড়, কে ছোট, যদি এইরকম অবস্থান হয় তাহলে তারা বলতেছে এটা গ্রোথ ফার্ম। আর ওয়াল্টার বলতেছে গ্রোথ ফার্মের ক্ষেত্রে কোনো প্রকার ডিভিডেন্ড প্রদান করা যাবে না, অর্থাৎ ডিভিডেন্ড যদি প্রদান না করা হয় তাহলে ফার্মের মার্কেট প্রাইস সর্বোচ্চ হবে। সো যেই টাকাটা এখানে
গ্রোথ ফার্মের ক্ষেত্রে যে টাকাটা তারা প্রফিট অর্জন করবেন সেটা তারা রিইনভেস্ট করবেন। রিইনভেস্ট করলে ফার্মের অবস্থান ডেভেলপ হবে, ভালো হবে। সো এখানে ফার্স্ট কন্ডিশনের মধ্যে ইফ আর গ্রেটার দেন কে দ্য ফার্ম শুড রিটেইন আর্নিংস, অর্থাৎ তার যা প্রফিট পুরোটা সে রিটেইন করবে। দ্য ফার্মস উইথ মোর রিটার্নস দেন এ কস্ট আর কল্ড দ্য গ্রোথ ফার্মস অ্যান্ড হ্যাভ এ জিরো পে আউট রেশিও, এবং এই ক্ষেত্রে তার পে আউট রেশিওটা জিরো হবে। গ্রোথ ফার্মের ক্ষেত্রে যেখানে আর ইজ গ্রেটার দেন কেই, সো এই ফার্ম হলো একটা গ্রোথ ফার্ম, এই ক্ষেত্রে কোনো প্রকার ডিভিডেন্ড প্রদান করা যাবে না, সেক্ষেত্রে তারা ডিপি রেশিও তাদের জিরো হবে, আর তখন মার্কেট প্রাইস সর্বোচ্চ হবে। দেন সেকেন্ড কন্ডিশনের মধ্যে বলতেছে এটা নর্মাল ফার্ম। নর্মাল ফার্ম সেকেন্ড কন্ডিশন, যেক্ষেত্রে আর এবং কেই দুইটাই সমান হবে, অর্থাৎ আর ইকুয়াল টু কেই। আর আর ইকুয়াল টু কেই যদি হয় তখন তারা যা অর্জন করবেন মুনাফা সেটা ডিভিডেন্ড আকারে প্রদান করতেও পারেন, নাও করতে পারেন, অর্থাৎ এটা ডিপেন্ড করবে ম্যানেজমেন্টের উপরে, কারণ এটা প্রদান করলেও কোনো সমস্যা নেই, প্রদান না করলেও কোনো সমস্যা নেই, অর্থাৎ 0 to 100% যে কোনো পরিমাণ ডিভিডেন্ড প্রদান করলে ফার্মের মার্কেট ভ্যালু সমান হবে, একই হবে। সো এখানে বলা হচ্ছে ইফ আর ইকুয়াল টু কে দ্য ফার্মস ডিভিডেন্ডস পলিসি হ্যাজ নো ইফেক্ট অন দ্য ফার্মস ভ্যালু, দ্য পে আউট রেশিও ক্যান ভ্যারি ফ্রম 0 to 100%। দেন থার্ড কন্ডিশনের মধ্যে বলছে এটা ডিক্লাইন ফার্ম। যদি ইফ আর ইজ লেস দেন কে দ্য ফার্ম শুড পে অল ইটস আর্নিংস টু দ্য শেয়ার হোল্ডার্স ইন দ্য ফর্মস অফ ডিভিডেন্ড, হিয়ার দ্য পে আউট রেশিও ইজ 100%। অর্থাৎ যদি ডিক্লাইন ফার্মের ক্ষেত্রে আর বড় কেই ছোট, আর ছোট কেই বড়, আর এই ক্ষেত্রে এটা ডিক্লাইন ফার্ম হবে, আর তখন 100% ডিভিডেন্ড প্রদান করলে মার্কেট প্রাইস সর্বোচ্চ হবে। এখন এই ক্ষেত্রে উনি কিছু অ্যাজাম্পশন শো করেছেন, আসো আমরা অ্যাজাম্পশন গুলা বলি। অল দ্য ফাইন্যান্সিং ইজ ডান থ্রু দ্য রিটেইন আর্নিংস, নো এক্সটার্নাল ফাইন্যান্স ইজ ইউজড, এক্ষেত্রে কোনো বাইরের অর্থ ব্যবহার করা হবে না, পুরোটাই তাদের রিটেইন আর্নিংস এর অ্যামাউন্টটাকে ইউজ করা হবে, অর্থাৎ প্রফিটের অংশটা। The rate of return R and cost of capital K remain constant in respect of any changes in investment, যে যত পরিবর্তনই হোক না কেন ইনভেস্টমেন্টের, তার আর এবং কে এর কোনো পরিবর্তন হবে না। and all the earnings are either retained or distributed completely among the shareholders. The earnings per shares and dividend per share remain constant. The firm has a perpetual life. So গর্ডন মডেল তোমার ওয়াল্টার মডেলের মতো সেম কথাগুলা বলেছেন, সেক্ষেত্রে তারাও সেম জিনিসকে সাপোর্ট করেছেন ওয়াল্টার মডেলে যেভাবে বলেছে, এক্ষেত্রে উনিও কিছু অ্যাজাম্পশন দিয়েছেন। এই অ্যাজাম্পশন গুলা হচ্ছে তোমার দ্য ফার্মস all equity forms only the retained earnings are used to pay the investments and no external sources of finance is used. The rate of return R and cost is a constant. The life of the firms is indefinite and retention ratio once decided to remain constant. Growth rate constant G equal to G into B into R and cost of capital is greater than the BR. BR means growth rate. সো তারপরে আসো রিলেভেন্স থিওরি, এক্ষেত্রে মডিগ্লিন এন্ড মিলার এন্ড ট্রেডিশনাল থিওরি, দুইটা থিওরি বিদ্যমান আছে। মডিগ্লিন এন্ড মিলার এন্ড ট্রেডিশনাল থিওরি উভয় থিওরির মধ্যে বলা হচ্ছে যে একটা প্রতিষ্ঠান ডিভিডেন্ড প্রদান করলে বা না করলে ফার্মের ভ্যালু অফ ফার্মের কোনো অবস্থার পরিবর্তন হবে না। তাহলে ইরেভিলেন্স থিওরির মধ্যে বলতেছে ডিভিডেন্ড প্রদান করলে বা না করলে প্রতিষ্ঠানের অবস্থার কোনো পরিবর্তন হবে না। যেমন এখানে বলা হচ্ছে মডিগ্লিন এন্ড মিলার, the dividend policy has no effect on the price of shares of the firms and believes that it is the investment policy that increase the firm's value. কোনো প্রভাব পড়বে না। আর ট্রেডিশনাল থিওরির মধ্যেও সেম ভাবে বলা হচ্ছে যে the earnings available may be retained in the business for reinvestments, or if the funds are not required in the business they may be distributed as dividend. Thus the decision to pay the dividends or retained the earnings may be taken as residual decision. This theory assumes that the investor do not differentiate between dividends and retention by the firms. Thus, the firm should retain the earnings if
it has profitable investment opportunity, otherwise it should pay as a dividend. কারণ এখানে ডিভিডেন্ড প্রদান করলে বা না করলে প্রতিষ্ঠানের অবস্থার কোনো পরিবর্তন হয় না, অর্থাৎ ভ্যালু অফ ফার্ম সেম থাকবে। সো এটা রিলেভেন্স থিওরি। এখন আমরা একটা ম্যাথ নিয়ে এটাকে জাজ করতে পারি। যেমন এখানে একটা ম্যাথের কথা বলা হচ্ছে যে জেনিথ কোম্পানি, তাদের আর্নিংস হলো 6 টাকা, ক্যাপিটালাইজেশন রেট কে 10% and has a rate of return on investment is 22, মানে আর according to Walter what would be the price of share of 25% dividend payout ratio? যদি ডিপি রেটটা 25% হয় তাহলে এটার প্রাইসটা কত হবে? এখন এখানে দেখো ডিপি অর্থাৎ সে যে মুনাফা অর্জন করলো 6 টাকা, 6 টাকার 25% ডিভিডেন্ড আকারে প্রদান করলো। সো ডিপিএস এটা হচ্ছে 6 × 25 = 1.5। এখন ওয়াল্টার মডেল অনুযায়ী সূত্রে বলা হচ্ছে যে P = DPS প্লাস EPS মাইনাস DPS × R/K ডিভাইডেড বাই হোল ডিভাইডেড বাই K। তাহলে আমার ডিপিএস হচ্ছে 6 টাকা 25%, দ্যাট মিন্স 1.5 টাকা, ইপিএস 6, ডিপিএস এত, K = 22%, এটাকে ডেসিমাল ফরম্যাটে প্রদান করলে 0.22 এবং K হচ্ছে 10% 0.1 ডিভাইডেড বাই K 0.1। সো ক্যালকুলেশন করলে আমার 114 টাকা আসতেছে এটার প্রাইস। এরপরে আসো MM মডেল। একটা প্রশ্ন এখানে দেওয়া হচ্ছে যে মারিয়া লিমিটেড কস্ট অফ ইকুইটি ক্যাপিটাল ইজ 12%, মানে K। The current value of the firm is টাকা 20 lakh at the rate of টাকা 20 per share. Assume the value of new investment is টাকা 6 lakh and earnings টাকা 1 lakh and total dividend per share is টাকা 1 per share এটা। So the under MM assumption the payments of dividend does not affect the value of firm। এখন এটার ক্ষেত্রে একবার আমরা ডিভিডেন্ড দিয়ে করব তার টোটাল ভ্যালু অফ ফার্ম, আবার করব ডিভিডেন্ড ছাড়া তার ভ্যালু অফ ফার্ম। এখন এই ডিভিডেন্ড দিয়ে যখন আমরা ভ্যালু অফ ফার্ম করতে যাব তখন আমরা বের করব P1 ডেল্টা N মানে ইস্যু নিউ নাম্বার অফ শেয়ার এবং V তে ভ্যালু অফ ফার্ম। P1 মানে হচ্ছে এক্সপেক্টেড প্রাইস। এখন এই এক্সপেক্টেড প্রাইস when ডিভিডেন্ড ইজ পেইড এটা যখন করব P0 × 1 + K মাইনাস D1, D1 মানে ডিভিডেন্ড পার শেয়ার এটা। সো আমরা এখানে P0 কারেন্ট মার্কেট প্রাইস 20, 1 + K 12%, ডেসিমাল ফরম্যাটে 0.12 আর ডিভিডেন্ড 1। ক্যালকুলেশন করলে আমরা পাই 21.4। সো এরপরে ইস্যু নিউ নাম্বার অফ শেয়ার when ডিভিডেন্ড ইজ পেইড, এটা সূত্র হচ্ছে I ইনভেস্টমেন্ট মাইনাস E আর্নিংস প্লাস ND1, N মানে নাম্বার অফ হোল শেয়ার and D1 ডিভিডেন্ড পার শেয়ার ডিভাইড বাই P1। সো এটার ইনফরমেশন গুলা I মানে ইনভেস্টমেন্ট আমার হলো 6 লাখ and E মানে আর্নিংস এখানে দেওয়া আছে 2 লাখ আর ইনটু N × D1 ক্যালকুলেশন করলাম ডিভাইড বাই P1। সো আমাদের এখানে 23,363 শেয়ার এটা আসতেছে। ঠিক একইভাবে এখন আমরা ভ্যালু এটা নির্ণয় করব N প্লাস ডেল্টা N × P1 মাইনাস I প্লাস E ডিভাইড বাই 1 + K। সো আমরা ইনফরমেশন গুলো যদি বসাই তাহলে আমাদের মান আসতেছে 20 লাখ। এরপরে when ডিভিডেন্ড ইজ নট পেইড এটা দিয়ে যখন আমরা করব তখন এখানে ডিভিডেন্ড D0 এটা বসাবো। বাকি ইনফরমেশন গুলো বসালে আমাদের এখানে প্রাইস এটা আসতেছে 22.4। ঠিক একইভাবে আমরা এখানে ND1, D1টা 0, সো এটা পুরোটাই 0 হয়ে যাবে। ক্যালকুলেশন করলে 17,857 এতগুলো শেয়ার। এরপরে ভ্যালু, সো ইনফরমেশন পুট করলে এখানেও ভ্যালু আসতেছে 20 লাখ। সো দ্য পেমেন্টস অফ ডিভিডেন্ড ডাজ নট ইফেক্ট দ্য ভ্যালু অফ ফার্ম, আমরা এটা শো করলাম। তাহলে আমরা MM অ্যাসেটের মধ্যে দেখলাম যে ডিভিডেন্ড প্রদান করলে বা না করলে ফার্মের অবস্থার কোনো পরিবর্তন হয় না। তাহলে আমরা ডিভিডেন্ড পলিসি থেকে এই জিনিসগুলো জানলাম, এগুলো আমরা বেশি বেশি করে দেখব। আমরা এখানে যে জিনিসগুলো আলোচনা করেছিলাম এটা খান এন্ড জেনেট ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট বই থেকে আমি আলোচনা করেছি, এটার সাথে জেসি ভ্যান হর্নের বইটাও আমি ফলো করি। সো তোমরা এই জিনিসগুলো দেখবা। তো আজ এই পর্যন্ত, সবাই সুস্থ থাকো, ভালো থাকো, সবাই সেই প্রত্যাশায়